প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের দ্বিতীয় ক্লাসে অভিনন্দন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ব্যবসায়ের অবস্থান চ্যাপ্টারটির প্রথম অংশ আমরা এর আগের ক্লাসে পড়িয়েছিলাম। আজকে ওই চ্যাপ্টারের অবশিষ্ট অংশটুকু আমরা চেষ্টা করবো এখানে শেষ করে নিতে। তো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আগের ক্লাসটি যারা দেখেছো বা মনোযোগ দিয়ে করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে ব্যবসার অবস্থান কি, কাকে বলে এবং এটা গুরুত্বটা কি। আজকে আমরা যে বিষয় নিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি ব্যবসায়ের দক্ষতা। ব্যবসায়ের দক্ষতা দক্ষতা বলতে কি বোঝায়? দক্ষতা বলতে বোঝায় যে কোনো কাজ সম্পাদনের সামর্থ্য বা কৌশল, অর্থাৎ যে একটা কাজ করতে বলা হলে সেই কাজটা সে করতে পারলো কিনা, এটা হচ্ছে কি তার সামর্থ্য। আর দক্ষতার মধ্যে বোঝানো হচ্ছে যে কতটা সুচারুরূপে, কত কম সময়ে, কতটা ভালোভাবে সে সম্পন্ন করতে পারলো, সেটাই হচ্ছে কি দক্ষতা। অর্থাৎ আমরা একসাথে বলতে পারি কোনো কাজ করার সামর্থ্য এবং কৌশলকে একসাথে জোর করলে যেটা বলা সেটা হচ্ছে কি দক্ষতা। তো যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুণাবলীর সমন্বয়ে একটা মানুষের দক্ষতা গড়ে ওঠে। আমরা জানি যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। তো প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় সংগঠনই চায় যে মুনাফা করতে, কিন্তু প্রত্যেকের মুনাফা কিন্তু সমান হয় না। কিছু কিছু কোম্পানি বাজারে খুব ভালোভাবে টিকে থাকে, আবার কিছু কিছু কোম্পানি কিছুদিন টিকে থাকার পরেই বাজার থেকে উঠে যেতে থাকে। কারণ হচ্ছে কি যে তারা তাদের দক্ষতাকে ঠিক মতো কাজে লাগাতে পারে নাই, প্রতিযোগিতায় টিকে থাকতে পারে নাই। তো এই এখন আধুনিক যুগের প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে প্রত্যেকটা অংশে দক্ষতার পরিচয় দিতে হবে। অর্থাৎ কম সময়ে, কম খরচে, কম লোকবল দ্বারা সবচেয়ে ভালো পণ্যটি কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে। যারা এই কাজগুলো ঠিক মতো করতে না পারবে তারাই প্রতিযোগিতায় পিছিয়ে যাবে, একসময় মার্কেট আউট হয়ে যাবে। আচ্ছা, তো ব্যবসায়িক দক্ষতা বলতে যে বিষয়টা বোঝা হচ্ছে সেটা হচ্ছে কি যে ব্যবসায়ের ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে বোঝানো হয়েছে যে এটি কার্য সম্পাদন বা অভিজ্ঞতার সাথে জড়িত। ব্যবসায় সংগঠনের আধুনিক কলা কৌশল, যে আগের যেভাবে কাজ করা হতো সেখান থেকে এখন কিন্তু সবকিছুর মধ্যে চেঞ্জ চলে আসছে। কলা কৌশল, কারিগরি জ্ঞানের সাথে, তারপরে হচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু কি হয়ে গেছে, তোমার অটোমাইজেশন হয়ে গেছে। আগে যে কাজগুলো করতে হাতের, এখন করা হয় কি মেশিনের মাধ্যমে। যে আগে যে কাজগুলো করতে অনেক সময় লাগতো সেগুলো করতে পারে এখন কি অতি দ্রুত। তো এটা হচ্ছে কি যে কারিগরি দক্ষতা, যে সমস্ত কোম্পানি অতি দ্রুত কারিগরি দক্ষতাগুলো কি অ্যাপ্লাই করতে পারছে বা পারে, তারাও কি করতে পারে যে অতি দ্রুত সময়ের মধ্যে মার্কেটের সাথে কি বলে খাপ খাওয়াতে পারে। তাহলে তারা কি করতে পারে যে পরিবর্তনশীল চাহিদার সাথে নিজেদেরকে পরিবর্তন করে মার্কেটে টিকে থাকতে পারে। এই জন্য কারিগরি দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি যে আন্তঃব্যক্তিক দক্ষতা। আমি একটু পয়েন্ট আউট করে দিই। প্রথম হচ্ছে কি কারিগরি দক্ষতা, যেটা অলরেডি আলোচনা করেছি। পরে হচ্ছে কি আন্তঃব্যক্তিক। আচ্ছা, যে প্রথমে হচ্ছে কি কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে বোঝানো হয়েছে কি ব্যবসায়ের কলা কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার। তো প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে অতি দ্রুত সময়ের মধ্যেই কি করতে হবে যে মানুষের চাহিদা, রুচি, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথেই যে ব্যবসায়িক সংগঠনকেও কি করতে হবে, তার প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে। সেখানে তাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের চাহিদার সাথে, মানুষের রুচির সাথে সামঞ্জস্যতা রেখে পণ্যদ্রব্য উৎপাদন করতে হবে।
আর কারিগরি দক্ষতা যারা বা যে সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠান ভালোভাবে প্রয়োগ করতে না পারবে তারাই দিনে দিনে পিছিয়ে যাবে, একটা সময় মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে। অতএব কারিগরি দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে কি আন্তঃব্যক্তিক দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতাটা বলতে বোঝায় যে আমরা জানি একটা প্রতিষ্ঠানের মধ্যে আপ টু লেভেল অনেক ধরনের কর্মীরা কাজ করে থাকেন, হ্যাঁ, ম্যানেজার থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত। এখন এই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা সুচারু সুনিপুণ একটা যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, যাতে করে ম্যানেজারের একটা অর্ডার বা নির্দেশনা যাতে খুব সুন্দরভাবে স্মুথলি দ্রুত সময়ের মধ্যে এবং কি স্পষ্ট আকারে একটা কর্মীর নিকট পৌঁছাতে পারে। তাহলে কি হবে যে প্রতিষ্ঠানের সর্বস্তরে যদি সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা থাকে, একজন ব্যক্তির সাথে আরেকটা প্রতিষ্ঠানের ব্যক্তির যোগাযোগ ভালো থাকে, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং যে কোনো ধরনের তথ্য খুব দ্রুত একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া যাবে। এছাড়াও ব্যবসা করতে গেলে দেখা যাবে যে আমাদের আরো বিভিন্ন পার্টি থাকে, অর্থাৎ বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে হয়, যেমন সরবরাহকারী, তারপর হচ্ছে কি পরিবহন সেক্টর, ব্যাংক, বিমা, অন্যান্য সহায়ক প্রতিষ্ঠানের সাথে। তো সবার সাথে যে সম্পর্কটা বজায় রাখতে হয় সেটাকে বলা হচ্ছে কি আন্তঃব্যক্তিক সম্পর্ক। এই সম্পর্কটা অনেকটাই ব্যবসায়ের ক্ষেত্রে অনেকটা প্রাণস্বরূপ কাজ করে থাকে, কারণ আমরা জেনে থাকি যে যোগাযোগ হচ্ছে যে কোনো কাজের প্রাণস্বরূপ। তো যোগাযোগ ব্যবস্থা বা একজনের কাছ থেকে আরেকজন যত দ্রুত তথ্য পৌঁছাতে পারবে তত দ্রুত কি করতে পারবে, সেই কাজটাকে সম্পন্ন করা যাবে। তারপরে আরেকটা যেটা হচ্ছে কি ধারণাগত দক্ষতা। ধারণাগত দক্ষতা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে আমরা জানি যে প্রতিষ্ঠানের নীতিমালা থাকবে, নীতি নির্ধারণ থাকবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে, হ্যাঁ, কোন সময়ে কখন কিভাবে কোন কাজটা করতে হবে, কার দ্বারা কোন কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে, সেইগুলো হচ্ছে কি ধারণাগত দক্ষতার মাধ্যমে পড়বে। কারণ এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি সঠিকভাবে এই ধারণাগত আমরা প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের উৎপাদন ব্যবস্থায় বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। ওকে, তোমরা মেইন বই থেকে এই বিষয়গুলোকে আরো ভালো করে পড়বা, তারপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে দেবা, আমি চেষ্টা করবো আরো আলোচনা করে দিব। ধন্যবাদ। আমরা এখন পরের একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, ব্যবসায়ের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী কতগুলো উপাদান রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, অর্থাৎ কি কি বিষয়ে একটা ব্যবসায়ী দক্ষতা নির্ধারণ করে থাকে, সেটা হচ্ছে প্রথমে আমরা মূলধনের পরিমাণ। তো আমরা জানি ব্যবসায়ের মূল বিষয়টা হচ্ছে কি, মূল উপাদানটা হচ্ছে কি মূলধন, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের মূলধনের কি আছে যে পর্যাপ্ততা আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মূলধন রয়েছে, প্রয়োজনীয় মূলধন তাদের সংগ্রহে রাখে, তারা কি করতে পারে যে কোনো প্রয়োজনীয় খরচ, যে কোনো প্রয়োজনীয় উপাদান, যে কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব দ্রুত সাথে কি করতে পারে, তারা ক্রয় করতে পারে এবং পরিবর্তনশীল চাহিদার সাথে তারা দ্রুত কি করতে পারে, অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এই কারণে মূলধনের পরিমাণটা ব্যবসায়ের দক্ষতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টাকা না থাকলে তারা কোনো কিছু করতে পারবে না। তো তাদের যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, যে কোনো প্রয়োজনীয় খরচ তারা করতে পারবে এবং গুণগত মান উন্নয়নের সাথে সাথে কি করতে পারবে, ভূমিকা রাখতে পারবে। তারপরে আসো যে উদ্যোক্তার যোগ্যতা, অর্থাৎ উদ্যোক্তার যোগ্যতা বলতে বোঝানো হয়েছে যে যিনি বা যারা এই উৎপাদন কার্যের সাথে জড়িত বা উৎপাদন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের নিজস্ব যোগ্যতাটা কিরকম বা তারা তাদের এই সম্পর্কিত জ্ঞান কিরকম আছে, যে যাদের যেই জিনিসটা উৎপাদন করছে, ধরো কেউ যদি কাপড় উৎপাদন করতে চায়, তাহলে তার যদি কাপড় উৎপাদন সম্পর্কিত নলেজ বা জ্ঞান বা কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে তার দ্বারা যে ভালো মানের পণ্য কম খরচে কম সময়ে উৎপাদন করা সম্ভব হবে না। কারণ এই কাজটা করতে হলে তাকে জানতে হবে তার প্রয়োজনীয় জিনিসপত্র, ভালো মানের জিনিসপত্র কোথায় পাওয়া যায়,
কোথা থেকে কখন আনা যাবে, কত দ্রুত সময়ের মধ্যে কোন থেকে আনা যাবে, এক জায়গায় যদি শর্টেজ থাকে বা আনতে না পারে আরেক জায়গা থেকে কিভাবে ম্যানেজ করতে পারবে, এই সম্পর্কিত যোগ্যতা বা জ্ঞান ধারণা যাদের না থাকবে তারা কিন্তু এই কোন ধরনের বিজনেসই ভালো করে করতে পারবে না। অতএব যে উদ্যোক্তা যারা উদ্যোগ নিচ্ছে তাদের এই সম্পর্কিত যে বিজনেস তারা করতে চাচ্ছে, যে ব্যবসায়ী সংগঠন তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, ওইটা সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান তথ্য উপাত্ত যদি তাদের কাছে না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে তাদের সেটা ভালো করে করা সম্ভব না। এই জন্য যে ব্যবসায়ের দক্ষতা নির্ধারণের ক্ষেত্রে উদ্যোক্তার যোগ্যতার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে কি ব্যবসার আয়তন। আমরা জানি যে ছোট আয়তন হলে তার ক্ষমতাটাও ছোট, যখন কি আয়তনটা বড় হবে, অর্থাৎ আয়তন বড় বলতে তাদের কি যে মূলধনের পরিধি বড়, আয়তনে বড়, তারপর হচ্ছে লোকবল বড়, লোকবল বেশি, এই সবকিছু মিলে হচ্ছে কি আয়তন। তো খুব স্বাভাবিকভাবেই যে ছোট একটা প্রতিষ্ঠান প্রয়োজনের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতেই পারে। তাদের অর্থের সমস্যা থাকতে পারে, লোকবলের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, তো জায়গা সংকট থাকতে পারে। যদি একটা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, পর্যাপ্ত পরিমাণে লোকবল থাকে, পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে, তাহলে যে কোনো ধরনের পরিবর্তনের সাথে সাথে সেটা কি করতে পারে, নতুন ইউনিট খুলে চাহিদা বৃদ্ধি পেলে অথবা চাহিদার পরিবর্তন ঘটলে নতুন ইউনিট, নতুন কিছু মেশিন সংস্থাপন করে তারা কি করতে পারে, যে মানুষের চাহিদার সাথে তাল মেলাতে পারে। এই কারণে যে ব্যবসার আয়তনটাও অনেক বড় একটা বিষয়। তারপর হচ্ছে কি প্রযুক্তির ব্যবহার। এটা তো এখন বলার অপেক্ষাই রাখে না যে আধুনিক যুগে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত করতে হবে। কারণ আমরা জানি যে প্রতিনিয়তই বিশ্ব পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, মানুষ তার রুচি অভিরুচি ফ্যাশনের পরিবর্তন ঘটাচ্ছে, নিত্য নতুন পণ্য সামগ্রী মানুষের চোখের সামনে আসছে বা ব্যবহারের জন্য পাচ্ছেন। এই কারণে তো প্রযুক্তির ব্যবহার দ্রুত করতে হবে। কারণ আমরা দেখি যে একটা সময় বাংলাদেশে মোল্লা সল্ট লবণ ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় লবণ। হ্যাঁ, তো ওটা তো এখনকার লবণের মতো এতটা স্মুথ ছিল না। তখন কি বাংলাদেশের একমাত্র লবণ ছিল কি আয়োডিন যুক্ত লবণ। তো এক নামে কি আয়োডিন যুক্ত লবণ মানুষ প্রচুর, কিন্তু মোল্লা সল্টের সাথে অন্য কোনো লবণ চলত না। কিন্তু হঠাৎ করে যখন প্রযুক্তির ব্যবহার বেড়ে গেল, তখন নতুন নতুন কতগুলো কোম্পানি চলে আসলো, যেমন এসিআই চলে আসলো, কনফিডেন্স, এরকম কতগুলো লবণের কোম্পানি চলে আসাতে মোল্লা সল্ট কোম্পানি কিন্তু আর বাজারে টিকে থাকতে পারে না। তো তাদের কি করতে হয়েছে, যে হঠাৎ করে অন্যান্য কোম্পানি যখন নতুন প্রযুক্তিতে যে স্মুথ চিকন লবণ বাজারে নিয়ে আসলো, তখন মোল্লা সল্ট আর মোটা লবণ মানুষ খাচ্ছিল না। তখন তাদের কি করতে হলো, যে অনেক সময় নিয়ে তাদেরকে কি করতে হলো, নতুন আবার এই প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট হতে হয়েছে। এখন কিন্তু বাজারে ঠিক একই রকম, যেমন এসিআই লবণ যেরকম, কনফিডেন্স লবণ যেরকম, মোল্লা সল্টের লবণ কি এখন ঠিক একই রকম। কিন্তু মাঝখানে কিন্তু তারা হঠাৎ করে অ্যাডজাস্ট করতে পারে নাই বলে মার্কেট থেকে অনেকদিন তারা বাইরে ছিলেন। এই জন্য বলেছে প্রযুক্তি ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর হচ্ছে পরিকল্পনা। আমরা তো জানি যে কোনো কাজের প্রদর্শন, যে আমি আগে কি কাজ করব, কখন করব, কিভাবে করব, কার মাধ্যমে করব, কতটুকু করব, হ্যাঁ, সবকিছু আগে থেকে কি করে রাখতে হবে, পরিকল্পনা করে রাখতে হবে। পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। যে পরিকল্পনা হচ্ছে কি ভবিষ্যৎ কাজের দর্পণ। আমি আজকে থেকে শুরু করে 1 বছর 1 মাস 1 বছর পর্যন্ত কি কি কাজ করব, হ্যাঁ, কোন জায়গায় কাঁচামাল কেনার জন্য যাব, বা কোথেকে কি কি আনবো, কার কাছ থেকে পণ্য ক্রয় করবো, কোন চ্যানেল ব্যবহার করে আমি সেই পণ্য বিক্রি করব, কিভাবে অর্থ সংগ্রহ করব, কিভাবে সেই অর্থ আমি ব্যয় করব, হ্যাঁ, সবকিছু আগে থেকেই নির্ধারণ করে রাখাটাকে বলা হচ্ছে কি পরিকল্পনা। তো পরিকল্পনা যদি সঠিকভাবে প্রণয়ন করতে না পারে, তাহলে তার সমস্ত কাজে কি ব্যর্থতায় পর্যবেসিত হবে। তারপরে হচ্ছে যে কর্মীর মান বা দক্ষতা, অর্থাৎ কর্মীর মান। আমি ব্যবসায়ের দক্ষতা নির্ধারণ করতে হলে আমাকে দেখতে হবে আমার কর্মীর মান কেমন। কারণ প্রত্যেকটা কর্মী তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে যে ফলাফলটা তারা কি করবে, অর্জন করবে, সেটাই নির্ধারণ করবে ব্যবসায়ের দক্ষতা। অতএব তো কর্মীদের দক্ষতা যদি কি উন্নত হয়, তাহলে সমষ্টিগতভাবে একটা সময় গিয়ে ব্যবসায়ের দক্ষতার উন্নয়ন করতে বাধ্য। এই জন্য যে অভিজ্ঞ শ্রমিক নিয়োগ দিতে হবে, শিক্ষিত শ্রমিক, এবং যাদের যেই কাজের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত জ্ঞান তাদের আছে কিনা,
অর্থাৎ যেই কাজে পারদর্শী তাকে সেই কাজেই করতে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে মাথায় রাখলে হবে। এইগুলা বিষয়ে তোমার ব্যবসায়ের দক্ষতার ক্ষেত্রে অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে কি প্রতিযোগিতা। আমরা জানি প্রতিযোগিতা যদি না থাকে তাহলে নিজেদের মধ্যে কোনো তাড়না থাকে না। আমি একটা জিনিস বানালাম, আমি এটা আমারটাই শুধু মানুষ কিনতেছে, তাহলে তো আমি কি আমারটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি সেটা তো বুঝতে পারবো না। আমার মতো যদি আরো 5টা কোম্পানি একই কোয়ালিটির প্রোডাক্ট বাজারে ছেড়ে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এখন আমাকে মার্কেটে টিকে থাকতে হবে। তো মার্কেটে টিকে থাকতে হলে আমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাকে কি করতে হবে, নিত্য নতুন পণ্য আনতে হবে, নিত্য নতুন প্রযুক্তির সাথে, নিত্য নতুন চাহিদার সাথে তাল মিলাতে হবে। এই জন্যই প্রতিযোগিতারা প্রভাব বিস্তার করে থাকে ভালোভাবেই। তারপর হচ্ছে কি শিল্প সম্পর্ক। শিল্প সম্পর্ক বলতে গত ক্লাসে আমি বলেছিলাম যে শিল্প সম্পর্ক বলতে কি বোঝায়, যে শিল্পের সাথে সম্পর্কিত অন্যান্য যে পক্ষসমূহ থাকে, হ্যাঁ, উৎপাদনকারীর সাথে সরবরাহকারী, তারপরে হচ্ছে ভিতরের যে বিভিন্ন কি থাকে যে বিভাগ থাকে, যেমন ধরো অর্থ বিভাগ, তারপর হচ্ছে কি ক্রয় বিভাগ, পরিকল্পনা বিভাগ, তারপর হচ্ছে কি HR বিভাগ। হ্যাঁ, তো এই সমস্ত বিভাগগুলোর মধ্যে যেন সুন্দর সম্পর্ক বজায় থাকে। একটা বিভাগের কাজের উপর আরেকটা বিভাগ নির্ভরশীল হতে পারে, তো তাদের মধ্যে যদি সুন্দর সম্পর্ক না থাকে তাহলে কিন্তু কি ব্যবসার কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করা যাবে না। তারপর হচ্ছে কি তোমার সরকারি নীতিমালা। সরকারি নীতিমালা অবশ্যই সুন্দর করে কি করতে হবে, মেনে চলেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। কারণ সরকারি নীতিমালার এগেইনস্টে আমরা যদি সরকারি আইন কানুন ভঙ্গ করে যদি কোনো কাজ করতে চাই তাহলে পরিণামে আমাদেরকে কি করতে হবে, জরিমানা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হতে পারে। যেমন পরিবেশের উপর কোনো ক্ষতি হলে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তারপরে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে, মানুষের মূল্যবোধে আঘাত করে এই ধরনের কোনো পণ্য, এই ধরনের কোনো প্রোডাক্ট কিংবা এই ধরনের কোনো বিজ্ঞাপন প্রচারণা অবশ্যই করা যাবে না। তারপর হচ্ছে কি যে সর্বশেষ যেটা বলবো, রাজনৈতিক অবস্থা। তো সবকিছু ঠিকঠাক থাকার পরেও দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, হ্যাঁ, মামলা হামলা হাঙ্গামা হরতাল অবরোধ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের কি ব্যবসার প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। ওকে, সো যে বিষয়গুলো যে ব্যবসায়ের দক্ষতার উপর প্রভাব বিস্তার করে সেগুলোকে আমি একটু আলোচনা করলাম। তোমরা বাসায় ভালো করে পড়বে, তারপরে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে। ওকে ওকে এখন যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কি যে ব্যবসায়ের উপযুক্ত স্থান নির্বাচন। আচ্ছা, ব্যবসায়ের উপযুক্ত স্থান নির্বাচন করতে গেলে আমাদেরকে কি কি বিষয়টা কি করতে হবে, মাথায় রাখতে হবে। তো কি কি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা কি করতে হবে, যে স্থানটা নির্ধারণ করতে হবে। আসলে একটা ব্যবসার স্থান অবস্থান নির্ধারণ করার সময় কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে কি যে আমরা জানি যে মূলত কোন জায়গায় ব্যবসায় স্থাপন করলে কম খরচে অতি সহজে কাঁচামাল সংগ্রহ করতে পারবো এবং দ্রুত কাঁচামাল সংগ্রহ করতে পারবো, এবং সেখান থেকে উৎপাদিত পণ্য সামগ্রী কি করতে পারবো, খুব দ্রুত আমরা কি করতে পারবো, বাজারজাতকরণ করতে পারবো। তো মূলত হচ্ছে কি আমাদেরকে কম খরচে কোথায় আমরা পণ্য উৎপাদন করতে পারবো সেটাকেই মাথায় রাখতে হবে। এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, ব্যবসার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে। আচ্ছা, এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে ব্যয় হচ্ছে একটা ধরনের, যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যয় হচ্ছে কি দুই ধরনের। একটা হচ্ছে কি স্থির ব্যয়, হ্যাঁ, আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। অর্থাৎ স্থির ব্যয় বলতে বোঝানো হয় যে যেই ব্যয়টা সবসময় একই রকম থাকবে। যেমন ধরো যে কেউ যদি ফটোকপি মেশিন দিয়ে থাকে, দোকান দিয়ে থাকে, তাহলে ফটোকপি মেশিনের মূল্য যেটা সেটা স্থির ব্যয়। অর্থাৎ সে ফটোকপি করলেও তাকে এটা কিনতে হবে, না করলে সেটা কিনতে হবে। অর্থাৎ যে তার আরো কিছু ব্যয় আছে, যেমন ধর একটা রুম ভাড়া নেওয়া হলো, বা একটা রুম বিল্ডিং কিনতে হলো, বা বিল্ডিং বানানো হলো, এটা হচ্ছে কি স্থির ব্যয়। অর্থাৎ আমি উৎপাদন কম করি আর বেশি করি বা না করি, আমি যদি কি ভাড়া নিয়ে থাকি বা কিনে নাকি বিজনেস করার জন্য আমাকে এই খরচটা অবশ্যই দিয়ে দিতে হবে। অতএব এখানে হচ্ছে কি স্থির ব্যয়, আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ আমি যত বেশি উৎপাদন করব আমার ব্যয় তত বেশি বাড়বে। অর্থাৎ যদি আমি ফটোকপির কথাই চিন্তা করে থাকি, যে মেশিনের খরচ, দোকান ভাড়া, অন্যান্য যন্ত্রপাতি আমরা ফিক্সড। এখন
আমি যতগুলা কি করব ফটোকপি করব আমার ততগুলা কাগজ খরচ হবে, তত বেশি কালি খরচ হবে। সো আমি যদি কম ফটোকপি করতে পারি তাহলে আমার কাগজ এবং কালির খরচ কম হবে। আর যদি আমি অধিক পরিমাণে বা বেশি বেশি করতে পারি ফটোকপি করি তাহলে আমার অধিক পরিমাণে কাগজ এবং কালি খরচ হবে। এই যে উৎপাদনের পরিমাণের সাথে জড়িত যে বিষয়গুলা, যে উৎপাদন কম হলে খরচ কম হবে, উৎপাদন বেশি হলে খরচ বেশি হবে, এগুলো হচ্ছে কি ভেরিয়েবল অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়। তো প্রত্যেকটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই দুই ধরনের ব্যয় ব্যয়কে বিবেচনা নিতে হবে। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে স্থির ব্যয়টা বেশি কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কম। আবার কিছু কিছু জায়গায় দেখা যাবে যে স্থির ব্যয় কম হলেও পরিবর্তনশীল ব্যয়টা বেশি। আবার যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এটাও আবার নির্ধারণ করতে হলে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করবে। যে সমস্ত জায়গায় যে উৎপাদন কম করবে তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল কস্ট কম হলে সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু যে সমস্ত জায়গায় উৎপাদন ব্যাপক হারে করা যাবে সেখানে ভেরিয়েবল কস্ট কম হলে আবার সমস্যা দেখা দিতে পারে। তো আমরা কতগুলো একটা এই স্থান নির্বাচনের জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমে নির্ধারণ করব আমি কি ধরনের পণ্য উৎপাদন করব, তারপরে কতগুলা বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, যে কোন কোন জায়গায় এই পণ্যের প্রয়োজনীয় কাঁচামাল, প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় লোকবল সহজে পাওয়া যায়, এরকম কতগুলা বিকল্প স্থান নির্ধারণ করতে হবে। তারপরে ওই বিকল্প প্রত্যেকটা স্থানের জন্য খরচের একটা তালিকা তৈরি করতে হবে। এটাকে বলা হয় যে লোকেশন কস্ট সামারি। হ্যাঁ, আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। যে লোকেশন কস্ট সামারি তৈরি করার পরে উৎপাদনের এককের উপর ভিত্তি করে প্রত্যেকটা জায়গার উপরে কি করতে হবে, একটা খরচের করতে হবে, খসড়া করতে হবে। তারপর দেখতে হবে যে কোন জায়গায় সবচেয়ে বেশি কম খরচ উৎপাদন করা যাচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় মিলিয়ে কোন জায়গায় সবচেয়ে কম খরচে করা যায়, আমরা ওই স্থানটাকে কি করে নিতে হবে, উপযুক্ত স্থান হিসেবে বিবেচনায় নিতে হবে। আমি এখন একটা লো কস্ট সামারির মাধ্যমে দেখাবো কোন কোন স্থানে কিভাবে একটা স্থান নির্বাচন করতে হবে। ওকে, এখন আমরা এখন দেখবো যে কি লোকেশন কস্ট সামারির মাধ্যমে কতগুলা স্থানকে বিকল্প হিসেবে ধরে ওই প্রত্যেকটা স্থানের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফলটা বের করে আমরা নির্ধারণ করবো যে কোন স্থানে আমাদের উৎপাদন করলে সবচেয়ে বেশি কম খরচে করা যাবে। আচ্ছা, আমরা একটা উদাহরণে আসি, দেখি যে ধরি আমরা তিনটা স্থানকে নিলাম। একটা হচ্ছে কি ফরিদপুর, বরিশাল, কুমিল্লা। বললাম যে ফরিদপুরে একটা কারখানা স্থাপন করতে গেলে আমার স্থির ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা, বরিশালের জন্য 1 লক্ষ টাকা, কুমিল্লায় করলে 4 লক্ষ টাকা। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ইউনিট প্রতি উৎপাদন ব্যয় অর্থাৎ একক প্রতি উৎপাদন ব্যয় ফরিদপুরে যদি করি তাহলে হবে 50 টাকা করে, বরিশালে যদি করি 40 টাকা, কুমিল্লায় করলে 20 টাকা। অর্থাৎ দেখুন এখানে একটা পার্থক্য দেখো যে ফরিদপুরে করলে স্থির ব্যয় মোটামুটি বেশি, পরিবর্তনশীল ব্যয়টাও বেশি। বরিশালে করলে স্থির ব্যয়টা কম কিন্তু তুলনামূলকভাবে পরিবর্তনশীল ব্যয় বেশি। আবার কুমিল্লায় করলে যে স্থির ব্যয়টা অনেক বেশি কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কম। তাই আমাকে কি করতে হবে, যে মোট ব্যয়টা বের করে দেখতে হবে আমার, যে কোন জায়গায় সবচেয়ে বেশি উৎপাদন করা যাবে, সবচেয়ে বেশি কম টাকায় উৎপাদন করা যাবে। তাহলে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি উৎপাদনের একক কিরকম, কি পরিমাণ উৎপাদন করা যাবে। আচ্ছা, এখন আমরা কি প্রথমে যে 10,000 একককে ভিত্তি ধরলাম, যে যদি 10,000 একক পর্যন্ত উৎপাদন করি তাহলে আমার কোন স্থানটা সবচেয়ে বেশি লাভজনক। আচ্ছা, 10,000 পর্যন্ত যদি হয় তাহলে আমরা জানি যে পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যে পরিমাণ উৎপাদন করা হবে সেটাকে প্রত্যেকের ইউনিট দ্বারা গুণ করতে হবে। তাহলে 10,000 কে যদি আমি এখন 50,000 কে 10,000 কে 50 দ্বারা গুণ করি তাহলে আমার আসবে কত, 5 লক্ষ টাকা, নাকি 5 একে 5 শূন্য, এখানে একটা 5 শূন্য। ওকে,
5 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে মোট ব্যয় আমার কত হবে? এখানে 2 লাখ, এখানে 5 লাখ। মোট ব্যয় মানে হচ্ছে কি স্থির ব্যয়, স্থির প্লাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট ব্যয় আমার কত হবে? 7 লক্ষ টাকা। ওকে, 2 লক্ষ টাকা হচ্ছে কি স্থির ব্যয়, 5 লক্ষ টাকা হচ্ছে কি আমার পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট ব্যয় দাঁড়ালো কি কত? 7 লক্ষ টাকা। আচ্ছা, এবার বরিশালের ক্ষেত্রে দেখি যে যদি আমি 10,000 উৎপাদন করি তাহলে দাঁড়াবে কত? 4 লক্ষ টাকা। এখানে মুরগি দাঁড়াবে কত? 5 লক্ষ টাকা। কুমিল্লার ক্ষেত্রে দেখি এখানে আসবে 2 লক্ষ টাকা আর হচ্ছে 4 লক্ষ টাকা। টোটাল হবে কত? 6 লক্ষ টাকা। দেখো, 10,000 একক উৎপাদন যদি আমি সর্বোচ্চ মাত্রা ধরি যে এই পর্যন্ত উৎপাদন করা যাবে, আমার ক্ষমতা আছে, তাহলে আমার কোন জায়গায় ব্যবসায় স্থাপনটা করলে সবচেয়ে বেশি লাভজনক হবে? ফরিদপুরে করলে আমার মোট ব্যয় হচ্ছে 10,000 এককের জন্য 7 লক্ষ টাকা। বরিশালে করলে খরচ হচ্ছে আমার 5 লক্ষ টাকা। আর কুমিল্লায় করলে খরচ হচ্ছে কত? 6 লক্ষ টাকা। অতএব আমরা সহজে বুঝতে পারি যে এই 3টা স্থানের মধ্যে আমার জন্য উপযুক্ত স্থান কোনটা, কারণ যেখানে আমার খরচ সবচেয়ে বেশি কম, 5 লক্ষ টাকা। কোথায়? বরিশাল। ঠিক আছে, ঠিক এইভাবে আমাকে কি করতে হবে যে প্রত্যেকটা বিকল্প নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা বিকল্প জায়গার মধ্যে খরচটাকে বিশ্লেষণ করে দেখতে হবে কোনটায় সবচেয়ে বেশি কম খরচে উৎপাদন করা যায়। আচ্ছা, এখানে আমি একটু বারবার একটা কথা বলছি যে উৎপাদন একটা জরুরি। ঠিক আছে, তো কারণ উৎপাদন যদি একক আবার হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে এখানেও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে যেতে পারে। সেটা কিভাবে আমি এখন দেখছি যে 10,000 উৎপাদন করতে হলে আমার সবচেয়ে বেশি লাভজনক স্থান হচ্ছে কি বরিশাল। এখন দেখো, আমি যদি এখানে 10,000 থেকে বাড়িয়ে দেই 20,000 একক উৎপাদন করতে চাই, তাহলে দেখি স্থানটা কোনো পরিবর্তন হয় কিনা, আগের মতো থাকে কিনা, একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ, 10,000 টাকায় যদি আমি কি করে দেই 20,000 বানাই, তাহলে আসবে কত? এখানে 10 লাখ আর 2 লাখ, টোটাল হবে কত? 12 লক্ষ। যদি বরিশালের আমি কি করি, এখানে 20 বানাই দেই, 20,000 হয়, তাহলে এটা হয়ে যাবে কত? 4 টাকা কত হবে? 8। টোটাল কত হবে? 8 আর 1 কত? 9 লক্ষ। কুমিল্লার ক্ষেত্রে দেখো, যদি আমি এখানে 10 কে 20 বানাই দেই তাহলে কত হবে? এখানে 4 লাখ। 4 লাখ, তাহলে এখানে 4 লাখ, এখানে 4 লাখ, টোটাল কত হলো? 8 লাখ। ওকে, তাহলে এবার দেখো তো উৎপাদনের একক যখন বেড়ে গেল তখন খরচটা কোথায় কমে গেল? কোন জায়গায় সবচেয়ে বেশি কমে খরচ করা হচ্ছে? 20,000 একক উৎপাদন করলে ফরিদপুরে 12 লাখ, বরিশালে 9 লাখ, কুমিল্লায় গিয়ে হয়ে কত? 8 লক্ষ। তাহলে আমি যদি 20,000 একক উৎপাদন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার জন্য উপযুক্ত স্থান কোনটা বেশি? সবচেয়ে উপযুক্ত স্থান কোনটি? কুমিল্লা, তাই নয় কি? তাহলে বুঝতে পেরেছো কিভাবে একটা স্থান, উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে, বিকল্প কতগুলো স্থানকে নিতে হবে, এই প্রত্যেকটা স্থানের উপরে এভাবে কস্ট, লোকেশন কস্ট সামারি বের করতে হবে। সেখানে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় দুইটাই বিবেচনা নিতে হবে এবং উৎপাদনের একককে নির্ধারণ করে তার উপরে আমাদের কি কি করতে হবে? প্রত্যেকটা স্থানের উপরে যে খরচটা কত হয়, মোট খরচটা বের করতে হবে। তারপরে আমরা কি করবো? এখান থেকে সিদ্ধান্ত নেব কোথায় আমাদের কি করা উচিত, ব্যবসায় স্থাপন করা উচিত।
ওকে, আমরা আজকে আরেকটা টপিক নিয়ে ছোট একটা টপিক দিয়ে মোটামুটি শেষ করে দেবো সেই কাজটি। সেটা হচ্ছে কি যে ব্যবসায়ের স্থানীয়করণ বলতে কি বোঝায়। আচ্ছা, স্থানীয়করণ বলতে যে বোঝায় সেটা হচ্ছে কি একটা শিল্প প্রতিষ্ঠান যে সমস্ত জায়গায় স্থাপিত হবে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই সমস্ত জায়গায় স্থাপিত হবে যে সমস্ত জায়গায় ওই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপাদান, কাঁচামাল, লোকবল, যোগাযোগ ব্যবস্থা সবকিছু কি ভালো পাওয়া যাবে। আর এটার উপর ভিত্তি করেই গড়ে ওঠায় বলেই এটাকে বলা হয় কি ব্যবসায়ের স্থানীয়করণ। যেমন বলা যেতে পারে যে নারায়ণগঞ্জের হুঁশিয়ারি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কাপড়ের গেঞ্জি কাপড়ের যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে কোথায়, নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ হচ্ছে কি যে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, বন্দর আছে, বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর, তারপর হচ্ছে কি সড়ক যোগাযোগ, সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এবং পাটের সহজলভ্যতা, সহজে পাট গুলো ওখানে বেশি স্থাপিত হয়েছে। কারণ হচ্ছে কি ওখানে সবকিছু উপাদানগুলো ভালো পরিমাণে পাওয়া যেত। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে পাট ছিল আদমজি পাট, সেটাও কি নারায়ণগঞ্জেই অবস্থিত ছিল। তো এইভাবে যে সমস্ত এলাকায় যেই প্রোডাক্টটা উৎপাদনের জন্য স্বল্প খরচে সবকিছু পাওয়া যাবে ওইখানে প্রতিষ্ঠিত হওয়াকেই বলা হচ্ছে কি ব্যবসায়ের স্থানীয়করণ। হ্যাঁ, যেমন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি স্থানীয়করণ করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে এই কারণেই যে বাংলাদেশে শ্রমিক পাওয়া যায় খুব সস্তায়, তারপর হচ্ছে কি অল্প টাকায় বিল্ডিং ভাড়া নেওয়া যায়, অর্থাৎ কারখানা ভাড়া নেওয়া যায় বা জায়গা ভাড়া নেওয়া যায়, জমি কিনে নেওয়া যায়। এই সমস্ত কারণে গার্মেন্টস ব্যবসায় বাংলাদেশ বেশ সমৃদ্ধি লাভ করেছে। আচ্ছা, এখন এই স্থানীয়করণ দেশের ভিতরে বা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো পর্যায়ে কোন না কেন এই স্থানীয়করণের ক্ষেত্রে কিছু কারণ রয়েছে, যে সমস্ত কারণে এই স্থানীয়করণ গুলা হয়ে থাকে। তো প্রথমত যেটা হচ্ছে কি যে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটা হচ্ছে কি প্রাকৃতিক যে বিষয়গুলো একটা ব্যবসায়ের উৎপাদনের উপরে প্রভাব বিস্তার করে থাকে সেগুলো হচ্ছে কি প্রথমত কি জলবায়ু। হ্যাঁ, যে অনুকূল জলবায়ু, যে সমস্ত যে আমি যে ধরনের বিজনেসটা করতে চাচ্ছি তার জন্য অনুকূল জলবায়ু কোন জায়গায় পাওয়া যাবে সেই স্থানে আমাকে কি করতে হবে, ব্যবসায়ীটাকে স্থাপন করতে হবে। যেমন আমাদের দেশের আর্দ্র আবহাওয়া, হ্যাঁ, নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু, এটা হচ্ছে কি যে তুলা থেকে সুতা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে আমাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরিটা উন্নতি লাভ করেছে। কিন্তু শীত প্রধান দেশে যে সমস্ত শুষ্ক আবহাওয়া ওই সমস্ত দেশে ভালো মানের সুতা উৎপাদন করা যায় না, সুতাগুলো বারবার ছিঁড়ে যায়। এই কারণে বাংলাদেশের মতো আবহাওয়া যে সমস্ত দেশে রয়েছে, ভারতীয় উপমহাদেশে এই ব্যবসায়গুলো উন্নতি লাভ করেছে। তারপর হচ্ছে কি যে পর্যাপ্ত ভূমি, যে ব্যবসায়ের জন্য যে পর্যাপ্ত ভূমি প্রয়োজন, এই ভূমিটা আমি কোথায় গেলে ভালো পাবো। এখন আমি যদি ঢাকা শহরের ভিতরে বড় একটা কারখানা স্থাপন করতে চাই তাহলে আমি যত টাকাই দিই না কেন আমি প্রয়োজনীয় ভূমি সেখানে সংগ্রহ করতে পারবো না। এই জন্য আমার জায়গাটা কি করতে হবে, এরকম একটা জায়গায় নির্ধারণ করতে হবে যেখানে খোলা জায়গা আছে, আমি ইচ্ছা করলে আমার কাছে টাকা দিলে আমি কি করতে পারবো, আশেপাশে জায়গাটা কি করতে পারবো, বাড়াতে পারবো। তারপর হচ্ছে কি যে কাঁচামালের প্রাপ্যতা, যে আমি যেই ধরনের কারখানা বা যে ধরনের বিজনেস করতে চাচ্ছি তার কাঁচামাল কোন এলাকায় ভালো পাওয়া যাচ্ছে, যেখানে ভালো কাঁচামাল পাওয়া যায় সেখানে যদি আমি খুব বিজনেসটা স্থাপন করতে পারি তাহলে আমি কম খরচে অর্থাৎ অল্প সময়ে অল্প টাকায় এই কাঁচামালটা আমি কি করতে পারবো, সংগ্রহ করতে পারি। তারপরে আরেকটা কারণ হচ্ছে কি বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা। তো আমি এরকম জায়গায় বিজনেস দাঁড় করাইতে হবে যেখানে আমি কি করতে পারবো, যে পানি, আলো এবং কি বিদ্যুৎ শক্তি এবং জ্বালানি, কারণ আমরা জানি বিদ্যুৎ ছাড়া তো কোনো কারখানা চালানো সম্ভব হয় না। তো যে সমস্ত জায়গায় ভালো পরিমাণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া যাবে আমাদেরকে ওই জায়গাতে কি করা উচিত, যে ব্যবসায় স্থাপন করা উচিত। তারপরে আসি যে এগুলো ছিল সবগুলো প্রাকৃতিক কারণ। হ্যাঁ, এছাড়া প্রাকৃতিক সাথে অর্থনৈতিক কিছু কারণ রয়েছে, যে অর্থনৈতিক কারণগুলোর মধ্যে প্রথম যেটা হয়েছে কি বাজারের সুবিধা, অর্থাৎ আমরা যেন খুব সহজে কি করতে পারি যে উৎপাদিত পণ্যদ্রব্যগুলোকে বাজারজাতকরণ করতে পারি।
কারণ বাজারজাতকরণ করতে না পারলে, উৎপাদিত পণ্য যদি সহজে বিক্রি করতে না পারি, তাহলে তো আমার আপনার মুনাফা করা সম্ভব না, অর্থাৎ আমার সকল প্রচেষ্টা এখানে কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই জন্য যে সমস্ত জায়গায় বাজার বেশি আছে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, ওই সমস্ত জায়গায় কি করা হয়, বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়ে থাকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি যে শ্রমিকের সহজলভ্যতা, যেখানে সহজে আমি কি পাবো, শ্রমিক পাবো। শ্রমিক যদি না পাই তাহলে তো আমার কারখানা চালানো সম্ভব হবে না। তারপর হচ্ছে যে কি যে অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাপ্যতা, অর্থাৎ আমার যে সহায়ক যে প্রতিষ্ঠানগুলো লাগবে, যেমন ধরো ব্যাংক, বীমা বা অন্যান্য যে পরিবহন কোম্পানি, ওই সমস্ত কোম্পানি বা ওই সমস্ত প্রতিষ্ঠান সমূহ যেখানে সবচেয়ে বেশি ভালো পাওয়া যাবে সেখানেই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা উচিত। তারপর হচ্ছে কি যে পানি সরবরাহ, আলো সরবরাহ, তারপরে গ্যাস, অন্যান্য যে জ্বালানিগুলো আছে, এগুলাও কি মারাত্মকভাবে এখানে কি প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তার করে থাকে। কারণ জ্বালানি সংকট দেখা দিলে তো একটা প্রতিষ্ঠান কোনোভাবে কি ভালোভাবে চালানো সম্ভব না। কারণ উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান 3 ধরনের জ্বালানি ব্যবহার করতে হয়। এটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি, তারপর হচ্ছে কি বলবো যে তেল, খনিজ তেল, তারপর হচ্ছে কি যে কয়লা, তারপরে যে কাঠ, বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করতে হয়। এখন এই সমস্ত পর্যাপ্ত পরিমাণ জ্বালানি যদি না পাওয়া যায়, তাহলে তো প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হবে না। তো এই অর্থনৈতিক কারণগুলোর সাথে সাথে আরো কিছু কারণ, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণগুলোর মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে কি যে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি নীতি, সরকারি অর্থ সহায়তা, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয়করণ করা হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। কারণ সরকার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেয়। কিছু কিছু প্রতিষ্ঠান আয়তন বা একটা সেক্টর করে দেয় যে এই সমস্ত সেক্টরে এই ধরনের প্রতিষ্ঠান করতে হবে। যেমন ধরো যে সাভারের চামড়া ফ্যাক্টরি, চামড়া শিল্পের জন্য আলাদা একটা সেক্টর করে দেওয়া হয়েছে, যে এখানে শুধুমাত্র যত ধরনের চামড়া শিল্পজাত পণ্য আছে, যে গরুর চামড়াকে প্রক্রিয়াজাত করে চামড়া জাতীয় পণ্য প্রস্তুত করবে, এখানে অন্য কোনো প্রতিষ্ঠান এখানে স্থাপিত হবে না। এটা একটা সময় ছিল কোথায়, যে ঢাকার কামরাঙ্গীরচরে, তো সেখান থেকে এটাকে কি করা হয়েছে, যে সাভারে স্থানান্তর করা হয়েছে। তো এই ধরনের বিশেষায়িত কিছু অঞ্চল করে দিতে পারে, স্থানীয়করণ করে দিতে পারে বিশেষ বিশেষ প্রয়োজন, এটা সরকারি নীতিমালার মাধ্যমে। তারপরে আরো কিছু অন্যান্য কারণ রয়েছে, সেটা হচ্ছে কি যে শিল্পর পরিপূরক কিছু শিল্প, যেটা আমি এর আগে একদিন ক্লাসের মধ্যে বলেছিলাম, যে পরিপূরক শিল্প বলতে বোঝানো হচ্ছে এটাই যে আমি যে আমার কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে গেলে আমার ছোট ছোট কতগুলা জিনিসের উপর নির্ভর করতে হয়। ওই সমস্ত বিষয়গুলো আমার হাতের কাছে পাওয়া যাবে কিনা। যেমন ধরে বলেছিলাম যে আমি যদি শার্টের উৎপাদন করতে চাই, তাহলে আমি কাপড় থেকে শার্ট উৎপাদন করব। এখন আমার শার্টের জন্য বাটন দরকার হবে, এই বাটনটা আমি হয়তো উৎপাদন করতে পারবো না। এটা আমাকে দেখতে হবে কোথায় ভালো বাটন পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে ছোটগুলো বিষয়গুলোকে এই বিষয়গুলো যে সহায়ক যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই সমস্ত সহায়ক প্রতিষ্ঠানগুলো যে সমস্ত জায়গায় সহজে পাওয়া যাবে, ওই সমস্ত জায়গায় সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান বেশি বেশি স্থাপিত হয়ে থাকে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবা। যে ক্লাসটা আমি এখানে যে যে বিষয়ে আলোচনা করেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। যে সমস্ত জায়গায় বুঝতে সমস্যা হবে বা আমার কথায়, কিংবা আপনার কোনো একটা টপিক যদি বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্ট বক্সে লিখবা। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেখানে উত্তর দেওয়ার জন্য। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।